আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। ভয়াবহ পরিস্থিতির দিকে মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ ৬ মিত্র দেশের সাথে একাই লড়ছে ইরান। সৌদি আরামকো তেল শোধনাগার বিধ্বস্ত। হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। কুয়েত, বাহরাইনে বাংলাদেশি নিহতের ঘটনায় উদ্বেগ, চরম আতঙ্কে প্রবাসীরা। সকাল 7টা সাড়ে 7টা বাজে একটা বোমা বিস্ফোরিত হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। বিরাট শব্দ করতেছে, আমরা আতঙ্কের জন্য রুম থেকে দৌড়ে বাইরে আসছি। আতঙ্কের ভিতরেই, কারণ কিছুক্ষণ পর পরে এরকম বিকট শব্দ আসতেছে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের জন্য নাম চেয়েছে সরকারি দল। সংসদের চিফ হুইপ সহ 7 হুইপ নিয়োগ। উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। ঢাকার গণপরিবহন আধুনিকায়নে বিশেষজ্ঞ মত নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইমাম মুয়াজ্জিন সহ 5,000 ধর্মীয় গুরু পাচ্ছেন সম্মানী ভাতা। সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত 2। মুন্সিগঞ্জে বাজারের টেন্ডার নিয়ে নিজেদের মধ্যে সংঘাত। বাণিজ্য মন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনারের বৈঠক। দুদেশের মধ্যে আমদানি রফতানির নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে আলোচনা। নীরবতা, লেখক প্রকাশকদের মাঝে হতাশা, যুগের সাথে তাল মিলিয়ে গুণগত পরিবর্তনের তাগিদ। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। একাই ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তার 6 মিত্র দেশকে দাঁত ভাঙা জবাব দিয়ে যাচ্ছে ইরান। অপারেশন ফতেহ খাইবারের 3য় দিনে 200-রও বেশি মিসাইল ছুড়েছে আইআরজিসি। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরামকোর সবচেয়ে বড় জ্বালানি পরিশোধনাগার। কুয়েতে 3টি মার্কিন F-15 ফাইটার জেট বিধ্বস্ত হলেও যুক্তরাষ্ট্রের দাবি ভুলক্রমে নিজেদের ছোড়া ক্ষেপণাস্ত্রেই ভূপাতিত হয়েছে সেগুলো। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও অব্যাহত রয়েছে হামলা। চলছে আরামকোর সবচেয়ে বড় জ্বালানি পরিশোধনাগার রাস তানুরা। সোমবার বিশ্বের অন্যতম প্রধান এই শোধনাগারে হামলা চালায় ইরান। আছড়ে পড়ে একের পর এক ড্রোন। বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে রিফাইনারির বিভিন্ন স্থানে। দৈনিক 65 লাখ ব্যারেল তেল উৎপাদিত হয় এই শোধনাগারে। বিশ্বের মোট জ্বালানির 7% সরবরাহ করা হয়। এর কিছুক্ষণ পরই কাতারের শিল্পনগরী রাস লাফানের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালায় আইআরজিসি। 2টি ড্রোন আঘাত হানে স্থাপনায়। এছাড়াও হরমুজ প্রণালীতে ওমান উপকূলের কাছে একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে তেহরান। মিতেই নয়, সোমবার দিনজুড়ে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কঠোর আঘাত হানে ইরান। মিসাইল হামলায় কুয়েতে বিধ্বস্ত হয়েছে 3টি মার্কিন F-15 ফাইটার জেট। নিরাপদে যুদ্ধবিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় 6 পাইলট। যদিও ওয়াশিংটনের দাবি ভুলক্রমে কুয়েতের ছোড়া মিসাইলেই বিধ্বস্ত হয়েছে আকাশযানগুলো। অপারেশন ফতেহ খাইবারের 3য় দিনে তেল আবিব সহ ইসরায়েলের কৌশলগত বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। যুদ্ধ শুরুর পর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 10 দফায় মিসাইল ছুড়েছে আইআরজিসি। এর মধ্যে 24 ঘণ্টাতেই ছোড়া হয়েছে 200-র বেশি। জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় দেখা মিলছে এমন ধ্বংসযজ্ঞের। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে ক্ষয়ক্ষতি আর প্রাণহানির তথ্য গোপনের চেষ্টা করছে নেতানিয়াহু প্রশাসন। মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে ইরান। ছুড়েছে 1.5 শতাধিক মিসাইল আর 2 শতাধিক ড্রোন। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ এই মিত্র সবার আগে আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করে। অন্যদিকে ইউএইর আল দাফরা এয়ারবেজে রয়েছে মার্কিন F-35 যুদ্ধবিমান, যা ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহার হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সহধর্মিণী। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে এই তথ্য। শনিবার খামেনির কার্যালয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল বিমান হামলা চালালে গুরুতর আহত হন খামেনির স্ত্রী মানসুরে খোজাস্তে বাঘেরজাদেহ। কোমায় চলে যান তিনি। হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে, তবে শেষ রক্ষা হয়নি। সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 78 বছর বয়সী এই নারী। 1964 সালে আয়াতুল্লাহ আলী খামেনির সাথে বিয়ে হয়েছিল তার। শনিবারের হামলায় নিহত হন তার স্বামী খামেনি, মেয়ের জামাই ও নাতনি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হতাহতের শিকার বাংলাদেশিরা। এতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় থাকা 1/2 কোটির বেশি বাংলাদেশির। নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় আছে তারা। সরকার বলছে সেসব দেশে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতির অবনতি হলে তাদের ফেরানোর প্রস্তুতিও আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তবে নিয়মিত পরিস্থিতি মূল্যায়ন করে
করণীয় বাস্তবায়নের উপায় খোঁজার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনিকে হত্যা, কয়েকশো মানুষের অকাল মৃত্যু, সব মিলিয়ে পরিস্থিতি স্থায়ী উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। দুবাইয়ের বিমানবন্দরে হামলার পর সোমবার সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলার ঘটনায় আতঙ্ক বেড়েছে দেশগুলোতে। কেবল সৌদিতে অবস্থান প্রায় ৩০ লাখ বাংলাদেশির। এর বাইরে আরব আমিরাতে লাখ দশেক সহ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে অন্তত ৫০ থেকে ৬০ লাখ বাংলাদেশি কর্মরত। সোমবার দুপুর পর্যন্ত প্রাণ গেছে ২ বাংলাদেশির, আহত হয়েছেন কয়েকজন, তবে সবার অবস্থান জানা সম্ভব নয়। এ পরিস্থিতিতে চরম উৎকণ্ঠায় প্রবাসীরা। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বিরোধী পক্ষে আপত্তি সত্ত্বেও সাংবিধানিক রীতি অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। সংবিধান সংস্কার পরিষদ বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানে নেই এমন কিছু করবে না সরকার। করে অনুষ্ঠিত গণভোটে বিপুল ব্যবধানে হাঁ ভোট জয়ী হওয়ায় দেশের রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পথ খুলেছে। এবার সেই পরিবর্তনের অংশ হিসেবে সংসদের ডেপুটি স্পিকার হতে যাচ্ছে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, এরই মধ্যে প্রধান বিরোধী দল জামায়াত ইসলামীকে ডেপুটি স্পিকারের নাম ঠিক করতে বলা হয়েছে। এবং জুলাই জাতীয় সনদে যে আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে যেটা আমরা সমঝোতায় এসেছি, রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে, সেটার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চাই। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংবিধানে সংশোধনী এনে সংবিধান সংস্কার পরিষদ আনা যেতে পারে, কিন্তু তার আগে সংবিধানে নেই এমন কিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। সংসদের বছরের প্রথমে এবং নতুন সংসদ গঠিত হলে তার প্রারম্ভিক সেশনে প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। কমাতে বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারগুলোর পুনর্বাসন করতে নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। একই সাথে ঈদের আগে ইমাম, মুয়াজ্জিন সহ প্রায় ৯,০০০ ধর্মীয় গুরুকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাজধানী ঢাকার নিত্যদিনের সঙ্গী যানজট, যার অন্যতম কারণ পরিবহন বিশৃঙ্খলা। নগরবাসীর ভোগান্তি কমাতে মেট্রো রেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়ে ভাবছে সরকার। সোমবার সচিবালয়ে এ নিয়ে বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক বলেন, ঢাকাকে বিকেন্দ্রীকরণ করতে গতিশীল করা হবে রেল যোগাযোগ। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে নারীদের জন্য বিশেষায়িত বৈদ্যুতিক বাস চালুর কথাও জানান প্রধানমন্ত্রী। এদিকে ঈদের আগে সারা দেশের ৮,৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির, ১৯৮টি গির্জা ও ৭২টি বৌদ্ধবিহারে সম্মানে ভাতা দেবে সরকার। পাইলটিং এ প্রকল্প চলবে জুন পর্যন্ত। এরপর সকল নিবন্ধিত ধর্মীয় উপাসনালয়কে এই ভাতার আওতায় আনা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান তার উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। আমাদের আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা একটা পাইলট স্কিম গ্রহণ করব। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ। সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুর দখল ও মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন। সকালে উপজেলার ধামইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ এবং এলাকাবাসী জানায়, সরকারি একটি লিজকৃত পুকুর নিয়ে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এবং জুলাই আন্দোলনের পরে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেয়া আসমত আলীর মধ্যে বিরোধ চলছে। আজ এক পক্ষ ওই পুকুরে মাছ ধরতে গেলে উত্তেজনা ছড়ায়।